এখন এই ইউনুস গংদের কি হবে? তারা তো সবাই পালাচ্ছে শুনতেছি, হ্যাঁ, এবং তাদের 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 বিরুদ্ধে 2-4টা মামলা হওয়া উচিত না? এইটা মামলা তো হবেই, আপনি নিশ্চিত থাকেন, এটা মামলা হবে। ইউনূসের সকল কর্মকাণ্ড যখন বাতিল হয়ে যেতে পারে, অনেক কিছুই তার কিছু হয়, তখন কিন্তু অনেক কিছুই মানে হবে। এখন একটু সময় নেন। বিএনপি এখন পর্যন্ত এই ধরনের কাজগুলো করবে, এটা করতে হলে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগকে একটু সারফেসে যেতেন, দেখবেন যে কত ধরনের মামলা লাগে, সব দিবে। আর এরা তো বেশিরভাগই তো পালা মানে আত্মগোপনেই আছে। আপনি আহ কি অবস্থা এদের, একটা উদাহরণ দেবো আপনাকে, একটা উদাহরণ। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাই না? তিনি একদিন আগে, তিনি কিন্তু একদিন আগের কথা বলছে, তখন উনি ক্ষমতাচ্যুত হন নাই। একদিন আগে কিন্তু তার গানম্যান কি বলছে তাকে জানেন? হুম। তার গান বলছে, স্যার আপনি যদি আমাকে বিদায় দেন তাহলে ভালো হয়, আমি আরেকজন মন্ত্রীর দায়িত্বে গানম্যান হইতে পারবো। তখন ওই বলছে ঠিক আছে জানবে। এবং তার গাড়ির ড্রাইভার, তা সে ড্রাইভার বলছে, স্যার আপনি যদি আমাকে মুক্তি দেন তাহলে আমি আরেকজন মন্ত্রীর ড্রাইভার হইতে পারবো, নাহলে আমি পারবো না। তারা ছেড়ে দিতে হচ্ছে। মানে আপনি বোঝেন, মানে এদের এইটা হইলো মানুষের দৃষ্টিভঙ্গি। একটা ভালোবাসার লোক ছিল না কিন্তু, যে তাকে শেষ দিন পর্যন্ত ড্রাইভ করবে, তাকে কিন্তু একটা ইয়া থেকে, পুল থেকে একটা গাড়ি চাইতে হয়েছে। এটা কিন্তু তৌহিদ হোসেন, দেখেন সবাই ভদ্রলোক হিসেবে চেনেন, সে তৌহিদ হোসেনের পরিণতিটা শুনবেন। তিনি যখন বেরিয়ে যান তিনি গাড়ি পান না, জানেন? যে গাড়িটা তাকে বাড়িতে পৌঁছায় দেওয়ার পাচ্ছিল, যে গাড়িতে উনি এসছেন অ্যাজ উপদেষ্টা, উপদেষ্টার পরে শপথ নেওয়ার পরে তৌহিদ হোসেন গাড়ি পান নাই, কিন্তু দাঁড়ায় ছিলেন অনেকক্ষণ পর্যন্ত। কেউ তার দিকে তাকায় নাই একটা লিফট দেওয়ার জন্য। পরে কেমনে গেছেন আমি বলতে পারবো। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। তো আমাদের শফিক ভাইয়ের কি হবে, শফিকুল ইসলাম? আমি বলতে পারবো না। এই দুর্গন্ধ সচিবের কথা আপনি আমার কথাতে উঠাইলেন শেষ দিন, আমার নাকের মধ্যে দুর্গন্ধ লাগাই দেন, শরীরে দুর্গন্ধ লাগাই দেন। এই দুর্গন্ধ সচিবরা যারা নেবে তারাও দুর্গন্ধযুক্ত। তারা নাকি মেঘনা গ্রুপে চাকরি পেয়েছে। শুনলাম, আমিও শুনেছি, কিন্তু আমি জানি না কোন গ্রুপ তাদের এদের দুর্গন্ধ সহ নিজেদেরকে টিকে থাকতে বলবে না। যদি দেয় হয়তো সাময়িক চাপে দিবে, পরবর্তীতে চাকরি চলে যাবে বা কিছু একটা তারপরে মালিকানা আসিফ পাইলে। নজরুল, আসিফ নজরুল এবং মোস্তফা সরওয়ার ফারুকী তাদের মন্ত্রিসভায় যোগদানের কথা শুনছিলাম, যদিও আমি তখনই জানতাম এটা গুজব। তো এদের পরিণতিটা কি হবে? আসিফ নজরুলের পরিণতি ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে পাবেন। তাকে সে কেমন ধাওয়া টাওয়া খায় এটা খবর হবে। সে সেও কিন্তু আজকে তার অনুষ্ঠান স্থল থেকে অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়ে খুঁজে টুজে গাড়ি পেতেছে, এটাও আমি বলতে বলতে ভুলে গেছি। সেও কিন্তু তার গাড়ি খুঁজে পাচ্ছিল না, মানে আর সেই ইয়ে নাই। আপনি ফারুকি জানেন কি হয়েছে? এটা ফান করি, এটা ফান করি। ফারুকিকে পুরা 25 বছর ইয়ের সময় ওদিকে কেউ তাকাই নেই, ও এর কাছে গেছে, ওর কাছে গেছে, তার কাছে মানে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দৌড়াদৌড়ি করছে, কোনো কাম হয়নি। এখন শুনলাম নাকি সে যেহেতু দাবি একটু অনুরোধ করছে ইউনুস সাহেবের মাধ্যমে, এটা আমার কাছে ফান মনে হয়েছে, বাট হইতেও পারে, কারণ সে যে স্ট্যান্ডার্ডের, সে এটা করতে পারে। সে নাকি গণভবন যে জাদুঘর হয়েছে সেটা কিউরেটর হওয়ার জন্য আবেদন জানাইছে, একটা লিখিত আবেদন জানাইছে বিএনপির কাছে। খুব ভালো। যাই হোক, এদের 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 নিশ্চয়ই এদের আইনের আওতায় আনা উচিত। আইনের আওতায় আনাটা খুব জরুরি, এবং বাংলাদেশে যেন কেউ আর কোনোদিন এই ধরনের ধৃষ্টতা দেখাতে না পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেই একটা হাসফাস অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ পড়েছিল। আপনার কথা শুনে যে অজিত দোভালের সঙ্গে আহ খলিলুর রহমানের নিয়মিত যোগাযোগ, এবং সেই সূত্র ধরেই তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, অথচ মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে এই কারণে তিনি আমেরিকার পিক আপ, রাইট? সো এখন আপনার এই কথা শুনতে শুনতে আমার মনে পড়ছে যে যখন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন, বাংলাদেশ প্রসঙ্গ সাংবাদিকরা প্রশ্ন করলেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি মোদির চোখে, মানে ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাই। মানে এই সম্পর্কটা কেমন করে হইল? কারণ তিনি, বলা হতো যে তিনি আমেরিকা থেকে মানে আমেরিকার আমেরিকার কি বলবো, স্বার্থ রক্ষার জন্য তিনি এখানে। সো ছানা বড় হওয়ার বিষয়টা তো আপনাকে বললাম, কিন্তু তাহলে আপনি যে আবার বলছেন যে ডক্টর ইউনুস তারেক রহমানের যে বৈঠক সেটিরও মধ্যস্থতা করেছেন খলিলুর রহমান, তার মানে এই মধ্যস্থতায় ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক, লন্ডন বৈঠক, সেটা আসলে অ্যারেঞ্জই করেছে ভারত। আপনি এক অর্থে বলতেই পারেন। কারণ কি, আমি হি হি ইজ মানে গোয়েন্দা ভাষায় বলে অ্যাসেট। সে হইলো বেসিক্যালি আমেরিকান লোক, কিন্তু
ভারত দ্বারা পিকড হয়েছে। সে পিকড হয়েছে কিভাবে আমি বলি, আমার কাছে যেটা মানে এটা গোয়েন্দা থ্রিলারের কথা আমি বলছি না, তার ঘটনার ধারাবাহিকতা আমি বলতে পারি। যখন ভারতের সাথে সম্পর্ক খুব খারাপ এবং ইউনুস যে কোনো মূল্যে কি বলে মোদির সাথে একটা যোগাযোগ করার জন্য মরিয়া হয়েছিলেন, খুব সম্ভবত বিমস্টেক বৈঠকে বোধহয় মোদির সাথে তার বৈঠকটা হয়। আপনার সেই সময়কার যদি ঘটনাবলী মনে থাকে, সেই সময়কার ছবিগুলো যদি মনে থাকে, ইট ওয়াজ দ্য অনলি পার্সন যে খলিলুর রহমানের সাথে কিন্তু অজিত দোভালের ছবিতে পাওয়া যাচ্ছে। প্রথমে আগে যে খলিলুর রহমান বিমস্টেকের ওখানে কোনো একটা জায়গায় অজিত দোভালের সাথে বৈঠক করেছে। সেই অজিত দোভালের সাথে বৈঠক করার পর তখন কিন্তু কেউ ভাবে নাই যে মোদি তার সাথে বৈঠক করছে, কিন্তু আপনি এখন সব আশ্চর্য হয়ে গেল সবাই যে মোদির সাথে তার বৈঠক হলো এবং মোদি তাকে সময় দিয়েছে। যদিও সেখানে মানে বিনিময়টা ভালো হয় নাই, যে ইউনুস সাহেব মনে করছে তার কথা সবাই শুনবে, আমি নোবেল বিজয়, আমি বললেই সব শুনবে, শেখ হাসিনাকে থামানোর চেষ্টা করছেন অনেক কিছু, কিন্তু মোদি তাকে বলে দিচ্ছে যে শেখ হাসিনা কি বলে না বলে এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ না, করে দিচ্ছে। কিন্তু ওই বৈঠকটা যে অ্যারেঞ্জ করতে পারছে সেই সময়ের মধ্যে, ইট ওয়াজ ইজ সাকসেস, ইট ওয়াজ ইজ ফার্স্ট সাকসেস। এবং সেই ফার্স্ট সাকসেসের মধ্যেই অজিত দোভালরা তাকে পিক করে এবং তার মাধ্যমেই কিন্তু এই টোটাল প্রসেসটাতে আগায় না। এবং এটা তারেক রহমান জানেন যে ইন্ডিয়ার সাথে যদি সম্পর্ক আগায় নিতে হয়, বাংলাদেশে তাদের অনেক লোক আছে, অনেক ইন্ডিয়ার অনেক লোক আছে, সালাউদ্দিন সাহেব আছেন, আমির খসরু মাহমুদ, কিন্তু যে জায়গা থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক, সেটা হলো বাংলাদেশ ভারত সম্পর্কটা এখন কোন জায়গায় নিয়ে পৌঁছানো হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছানো হয়েছে যে ভারত তার সীমান্তবর্তী, বাংলাদেশ সীমান্তবর্তী সবসময় অ্যালার্ট থাকে। এই জায়গা থেকে সরাইতে হবে, এইটা তো আমির খসরু মাহমুদ সরাইতে পারছে, এটা অন্য সরাইতে পারবে না। তো রাইট পার্সনটাকে অজিত দোভাল। তো অজিত দোভালকে কে কনভিন্স করতে পারে, তার সাথে আর কারো সম্পর্ক নাই ক্যাবিনেট করতে। অজিত দোভাল হলো একজন টেকনোক্র্যাট পার্সন, হি ইজ নট এ পলিটিশিয়ান। সো সে পলিটিশিয়ান না। আর তার সাথে কিন্তু সালাউদ্দিন কিন্তু নেগোসিয়েট করার মতো ব্যক্তিও না। তার সাথে আমির খুসরা যাইতে পারবে ওই যে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের, তিনি অর্থ অমিত শাহ বা কি যেন ওনার নাম, আমি ভুলে গেছি। তো তাদের সাথে পারে কিন্তু এই টেকনোক্র্যাট যে লোকটা আসলেই মোদির ডান কান, মানে মোদির কানে যদি কেউ ফিসফাস করে ইন্টারন্যাশনাল ইস্যুজে এবং সিকিউরিটি ইস্যুজে, সেটা কিন্তু অজিত দোভাল। সো অজিত দোভাল যাকে পিক করছে তার মাধ্যমেই কিন্তু মোদির কান পর্যন্ত পৌঁছানো যাবে। অমিত শাহরা পলিটিক্যাল বুদ্ধি দিবে, তাই না? আরো একজন আছেন যিনি বড় স্বরাষ্ট্র যিনি, আরেকজন ডিফেন্স, দুজন, স্বরাষ্ট্র এবং ডিফেন্স, এই দুইজন। কিন্তু মোদির কিন্তু রাইট ইয়ারটা কিন্তু অজিত দোভালের কথার বাইরে সে যায় না। সো তারা অজিত দোভাল যাকে পিক করছে তাকে তারেক রহমান পিক করাটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তারেক রহমানের তো এরকম একজন লোক দরকার যে ধরেন মোদি পর্যন্ত পৌঁছায় দেবে। আরেকটা হলো আপনি দেখেন ভারত কি জেস্টারটা দেখালো, এই জেস্টারটা কল্পনা করা যায়? স্পিকারকে পাঠাও, স্পিকারের সাথে কিন্তু কোন ডিগনিটারির সাথে প্রথম মিটিংটা কার হয়েছে? স্পিকারের সাথে তারেক রহমানের, জানেন তো এটা? তারেক রহমান এবং কিন্তু ভারতের স্পিকার তার সাথে কিন্তু মিটিং হয়ে গেছে এবং বলা হচ্ছে যে তারেক রহমান প্রথম ভিজিটটা কিন্তু দিল্লি করবেন। এবং আপনি দেখেন যে শাহবাজ শরীফের সাথে আমাদের ইউনুস আলী মাতব্বর বা ইউনুস আলী সওদাগর বা ইউনুস আলী সুদখোর সম্পর্ক করার চেষ্টা করছে, সেই শাহবাজ শরীফ কিন্তু কোনো পাত্তাই পায় নাই কিন্তু এই টোটাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে। আপনি কি দেখতে পেয়েছেন টোটাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোনো পাত্তা নাই? এবং অভিনন্দন জানানোর ক্ষেত্রে তারা দূরে আছে এবং দাওয়াতের ক্ষেত্রেও দূরে আছে। সেটা কি ইন্ডিয়া। সো ইন্ডিয়া ইজ গিভিং বাংলাদেশ এ প্রায়োরিটি টু গেট এ নর্মাল বাংলাদেশ, যে বাংলাদেশে তারা চিন্তা করতে হবে না। সো সেটা কে করতে পারবে? সেটা তারেক রহমান করতে পারবে, এবং তারেক রহমানকে যে হুইসপার করতে পারবে, ভারত একটা হুইসপারারকে বের করছে। এবং বাংলাদেশেও কিন্তু অজিত দোভাল পর্যন্ত পৌঁছাতে হলে কি না যে লাগবে কাকে? খলিলকে লাগবে। এটা অমিত শাহ দিয়ে হবে না, আবার ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে হবে না, একে লাগবে। সো আমার মনে হয় গুড চয়েস, শুধু না টেকনিক্যাল চয়েস, আই নো। এটা পরবর্তীতে কোন ভাবে যাবে আই ডোন্ট নো, বাট দিস উইল বি এ মানে আইটেলিয়ন মানে মোদি পর্যন্ত পৌঁছানোর জন্য তারেকের একটা গুড চয়েস।
ওকে, সাইফুল ভাই, আপনি কিন্তু আপনার এই উত্তরের মধ্যে অসংখ্য প্রশ্ন চলে আসে। এর মধ্যে একটা প্রশ্ন আমাকে খুব নাড়া দিচ্ছে আমার মাথার মধ্যে। সেটি হচ্ছে, তার মানে লন্ডন বৈঠকে যেই সিদ্ধান্ত হলো সেইটার পরিপ্রেক্ষিতেই তো এই পরবর্তী ঘটনাক্রমগুলো ঘটলো, এই নির্বাচনটি পর্যন্ত হলো। তো আওয়ামী লীগকে বাদ রেখে তাহলে নির্বাচনটি কেন হলো? ভারত কেন এটা চাইলো? ভারত তো এটা চায় নাই, ভারত চাওয়ার দরকারও নাই, ভারত চাওয়ার দরকার নাই। তো একটা নিষিদ্ধ পার্টি, নিষিদ্ধ পার্টির জন্য ভারত অ্যাডভোকেসি করবে না। ভারত অন্তর্বর্তীমূলক বলে গেছে আওয়ামী লীগকে প্রুফ করতে হবে যে এই শক্তিটা দেখাতে হবে, যে শক্তিটার কারণে এই উঠে। আপনি ভারতের উপর কেন আওয়ামী লীগ নির্ভর হতে যাওয়া, আর ভারত কেন আওয়ামী লীগকে নিয়ে এত নাচানাচি করবে? তার কি ঠেকার লাগছে? তারা তো তাদের এবং আওয়ামী লীগের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু অন্তরের সম্পর্ক, একদম গভীরের সম্পর্ক, মুক্তিযুদ্ধের সম্পর্ক, জন্মের সম্পর্ক।